দ্য ডিজিটাল যুগের আবার সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের অমাধ্য অনুমান শুরু করেছিলাম এর আগের দিনে, আজকে তোমাদের কিন্তু কি করছি তার দ্বিতীয় পার্ট দিচ্ছি। তো আমরা জেনেছিলাম অমাধ্য অনুমান কী, মাধ্যম অনুমান কী, কোথা থেকে কী আসলো, অমাধ্য অনুমান কি প্রকৃত অনুমান বলা যায়, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা জেনেছি। আজকে আমরা কিন্তু অমাধ্য অনুমানের প্রকারভেদটাকে জেনে নেব সুন্দর করে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো ওই অমাধ্যম অনুমানকে কত ভাগে ভাগ করা যায়? মনে রাখবে অমাধ্যম অনুমানকে 9টি ভাগে ভাগ করা যায়। এটা একটা তোমাদের 2 নম্বরের জন্য প্রশ্ন হতে পারে। তো দেখো, যুক্তিবিজ্ঞানীদের মতে অমাধ্যম অনুমান কত কত প্রকার? 9 প্রকার। আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, অন্তরাবর্তন, বিরোধানুমান, সম্বন্ধ পরিবর্তনীয় অনুমান, নিশ্চয়তা সম্বন্ধীয় অনুমান, গুণযোগ অনুমান, তারপরে হচ্ছে জটিল ধারণাগত অনুমান। দেখো এই 9টা ভাগে ভাগ করা যায়। তোমাদের এই 9টা ভাগের নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো এর মধ্যে একটা টপিক কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, কি কি জানো? বিরোধানুমান কিন্তু আমরা পড়ে চলে এসেছি, কারণ আগের অধ্যায়েই বচনের বিরোধিতা ও বিরোধানুমান। এই বিরোধানুমানকেও কি বলা হয়? অমাধ্য অনুমান বলা হয়। কেন? কারণ ওখানেও দেখবে একটাই আশ্রবাক্য থেকে আমরা সিদ্ধান্ত আলোচনা করেছিলাম, ঠিক তাই? চলো আজকে আমরা আলোচনা করব আবর্তনটাকে। কোনটাকে? আবর্তন। খুব ভালো করে নিয়মগুলোকে বুঝবে সহজভাবে, ঠিক আছে? তাহলে দেখো আবর্তন কাকে বলে খুব ভালো করে বুঝবে। বলছে যে আবর্তন কথার অর্থ হলো আবর্ত করা, মানে ঘোরা। আবর্ত করা মানে ঘোরা। ঘুরছে কে বলতো? গোলাকারে ঘোরা। পৃথিবী যেমন কি করছে? আবর্তন করছে। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘুরছে, এটা সূর্য, ঠিক আছে, এর চারিদিকে ঘুরছে, নিজের অক্ষের মধ্যে পৃথিবী চারিদিকে ঘুরতে আছে, তাই না? এভাবে ঘুরতে আছে। তো এখানেও কি হচ্ছে? এই নিয়মটা এমন যে কি করে, এখানে ঘুরতে থাকে। কেমন করে ঘুরতে থাকে দেখো, সংজ্ঞাটা একবার পড়ে নিই আমরা। দেখো বলছে যে অবরোহ অমাধ্যম অনুমানে, এখানে অবরোহ অমাধ্যম অনুমান বলা হয়েছে কেন? কারণ আমরা জানি অনুমান 2 প্রকার ছিল। এক হচ্ছে অবরোহ, অবরোহ, তারপরে হচ্ছে আরোহ, তারপরে দেখো এটার ভাগ কি ছিল? মাধ্যম অমাধ্যম, অমাধ্যম, তারপরে কি ছিল? মাধ্যম। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে অমাধ্যম, এই অমাধ্যমের পার্ট হচ্ছে আবর্তন। তো সেই জন্যই সংজ্ঞাটা বলার সময় বলতে হচ্ছে যে অমাধ্যম অবরোহ অনুমানে। সংজ্ঞাগুলো কিন্তু এভাবেই বলা আছে, এভাবে বলবে। তাহলে যে অবরোহ অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ কি থাকবে? অপরিবর্তিত থাকবে। কি থাকবে? অপরিবর্তিত। যেখানে আশ্রয়বাক্য সিদ্ধান্তের গুণ কি হবে না? কোনো পরিবর্তন হবে না। এবং আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে যুক্তিসঙ্গতভাবে কি হবে? যথাক্রমে সিদ্ধান্তের বিধেয় ও উদ্দেশ্য পদে পরিণত করা হয়। যেখানে কি করা হবে বলতো? আশ্রয়বাক্যের যেটা উদ্দেশ্য পদ ও বিধেয় পদ সেটা পরপর পাল্টে যাবে। সিদ্ধান্তে কি হবে? বিধেয়, আর ওখানে কি হবে? উদ্দেশ্য। যথাক্রমে মানে কি? পরপর উদ্দেশ্য পদটা হয়ে যাবে বিধেয় পদ, আর বিধেয় পদটা হয়ে যাবে উদ্দেশ্য পদ। এটা সিদ্ধান্তে গিয়ে হয়ে যাবে। তাকে বলা হয় কিন্তু আবর্তন। তাকে কি বলা হয়? আবর্তন। একদম সহজ নিয়ম। তাহলে যে অবরোহ অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য সিদ্ধান্তের গুণের কোনো পরিবর্তন হবে না বা না করে, এবং আশ্রয়বাক্য উদ্দেশ্য পদ ও বিধেয়পদকে যুক্তিসঙ্গতভাবে, যুক্তিসঙ্গত মানে একদম লজিক্যালি কী করতে হবে? সিদ্ধান্তের বিধেয়পদ এবং উদ্দেশ্য পদের জায়গায় পরিবর্তন করে দিতে হবে। তাকেই বলা হবে কিন্তু আবর্তন। কি বলা হবে তাকে? আবর্তন। আর এই আবর্তনের যে আশ্রয়বাক্য তাকে বলা হয় আবর্তনীয়। কি বলা হয়? আবর্তনীয়। আর সিদ্ধান্তটাকে কি বলা হয়? আবর্তিত। ঠিক আছে, আমরা যেমন বচন করার সময় লিখতাম এলিফ লজিক্যাল ফর্ম, এখানে আমরা কিন্তু কি লিখবো? আবর্তনীয় লিখতে পারি। কি লিখতে পারি? আবর্তনীয়। ঠিক আছে। আর আমরা সিদ্ধান্ততে এখানে লিখবো কি বলতো? আবর্তিত লিখবো। কি লিখবো? আবর্তিত। যেমন দেখে নাও উদাহরণটা। উদাহরণ, কোনো কোনো মানুষ হয় সৎ। কোনো কোনো মানুষ হয় কি? সৎ। তাহলে কোনো কোনো মানুষ হয় যখন সৎ বলছি, তখন সেখানে খুব সুন্দরভাবে দেখে নাও যে বলছে কোনো কোনো মানুষ হয় সৎ। এখানে দেখো এটা আশ্রয়বাক্য, এটা যে উদ্দেশ্য। দেখো এখানে সিদ্ধান্ত কি হয়েছে? বিধেয় হয়ে গেছে। দেখো আবার এখানকার যে বিধেয় ছিল সেটা কি হয়েছে? এখানে উদ্দেশ্য হয়ে গেছে। এটাই। আর গুণ দেখো এখানেও হয়, এখানেও হয়। এটাই বলেছে নিয়মে যে কি করতে হবে বলতো? আশ্রয়বাক্য আর সিদ্ধান্তের যে গুণ সেটা একই থাকবে। আশ্রয়বাক্যের যেটা উদ্দেশ্যপদ সেটা সিদ্ধান্তে গিয়ে বিধেয়পদ হবে, আর আশ্রয়বাক্যের যেটা বিধেয়পদ সেটা সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্যপদের জায়গায় বসবে। এটাই। ঠিক আছে। তাহলে এর যদি আমি আকার করি, তাহলে কোনো 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 কি হবে? এস হয় পি, এটা কোন বচন? আই। আবার কি হবে? কোনো 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 পি হয় এস। দেখো তাহলে কি হলো? উদ্দেশ্য বিধেয় কিন্তু জায়গা পাল্টেছে। পি এখানে চলেছে, এস এখানে চলে গেছে। তাহলে এটাই কিন্তু আবর্তনের আকার। ঠিক আছে। তাহলে এখানে জানলাম আমরা আবর্তন কি
আবর্তনে আমরা আশ্রয় বাক্য সিদ্ধান্তকে কি বলবো তার সঙ্গে উদাহরণ। তোমাদের প্রশ্ন সংজ্ঞা আসতে পারে যে আবর্তন কাকে বলে এবং উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, খুব সুন্দর হবে। চলো নেক্সট, আবর্তনের নিয়ম। আবর্তন করতে গেলে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতেই হবে। কি কি? ভালো করে দেখো। আবর্তন করতে গেলে এই 4টা নিয়ম আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এখানে 5টা দেখাচ্ছে কিন্তু এটা ভুল হয়েছে টাইপিং। তো বলছে প্রথম নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ সেটা সিদ্ধান্তের কোন পদ যাবে? বিধেয় পদে যাবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটা সিদ্ধান্তের বিধেয় জায়গা যাবে, এটা প্রথম নিয়ম। আশ্রয় বাক্যের যেটা বিধেয় পদ সেটা সিদ্ধান্তের কোথায় যাবে? উদ্দেশ্যের জায়গা যাবে, এটা 2 নম্বর নিয়ম। আবর্তনীয় ও আবর্তিতের গুণ কি থাকবে? একই থাকবে বা অভিন্ন হবে। আশ্রয় বাক্য আবর্তনীয় আর আবর্তিতের যে গুণ সেটা কি থাকবে? একই থাকবে, পাল্টানো যাবে না। অর্থাৎ এখানে এটাই 4 নম্বর হয়ে গেছে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয়, মানে আশ্রয় বাক্য যদি হ্যাবাচক হয়, তাহলে সিদ্ধান্ত হবে কি বলতো? হ্যাবাচক। আশ্রয় বাক্যের গুণ যদি নয়ার্থক হয়, মানে নাবাচক হয়, সিদ্ধান্তের গুণও কি হবে? নয়ার্থক হবে। আর এই নিয়মটিকে বলা হয় আবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম। এটা তোমাদের প্রশ্ন হতে পারে যে আবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটা কি, সেটা একটু বলে দাও। তারপরে দেখো যে আচ্ছা হ্যাঁ, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, এই যে ব্যাপ্যতার কথা এসছে, ব্যাপ্যতার কথা তোমাদের শিখিয়েছি এসে বিনোপ, তাই না? এসে বিনোপ এটাকে জানো, তাহলে তোমাদের ব্যাপ্যতা পুরো মনে থাকবে। তাহলে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই নিয়মটিকে বলা হয় ব্যাপ্যতার নিয়ম। কিসের নিয়ম এটা? ব্যাপ্যতার নিয়ম। এই নিয়মটা কেবল যে আবর্তনের নিয়ম তা নয়, এটি কিন্তু সকল প্রকার অবরোহ অনুমান যে আছে তার সাধারণ নিয়ম। ব্যাপ্যতা সংক্রান্ত এই নিয়ম লঙ্ঘন করলে অবরোহ যুক্তি কিন্তু মাত্রই কিন্তু কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপ্যতার নিয়মকে লঙ্ঘন করা মানেই যে কোনো অবরোহ যুক্তি অবৈধ হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখতে হবে যে আবর্তনের 4টি নিয়মের মধ্যে প্রথম 2টি নিয়ম হচ্ছে গঠনমূলক, স্বরূপ বর্ণনা করে। কি করে? স্বরূপটাকে বর্ণনা করে। মূলত আবর্তনের আকার বা লক্ষণ থেকে কিন্তু প্রথম নিয়ম 2টি পাওয়া যায়, স্বরূপ থেকে, লক্ষণ থেকে পাওয়া যায়। আর শেষের 2টি নিয়ম কিন্তু, অর্থাৎ তৃতীয় চতুর্থ নিয়ম কিন্তু 2টি আবর্তনের বৈধতা সংক্রান্ত নিয়ম। এই 2টো নিয়মকে কিন্তু আমরা যে গুণ আর হচ্ছে ব্যাপ্যতা, এই 2টো নিয়ম থেকে কিন্তু আমরা বৈধ অবৈধ বলতে পারবো। আর এই 2টো হচ্ছে স্বরূপ, গঠন সংক্রান্ত। ঠিক আছে, তো এই গেল হচ্ছে নিয়মগুলো। এই 4টা নিয়মকে তোমরা খুব সুন্দরভাবে মনে রাখো, তাহলেই তোমরা আবর্তন করতে পারবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য, সিদ্ধান্তের বিধেয়, আশ্রয় বাক্যের বিধেয়, সিদ্ধান্তের উদ্দেশ্য। তারপরে হচ্ছে গুণ, গুণ একই থাকবে, যদি সদর্থক হয় তাহলে সদর্থক, নয়ার্থক হলে নয়ার্থক। তারপরে হচ্ছে 5 নম্বর, যে পদ আশ্রয় বাক্যের ব্যাপার নেই সে পদ সিদ্ধান্তের ব্যাপ্য হতে পারবে না। বাস, এই 4টা নিয়ম মনে রাখা যাবে না? খুবই সহজ। দেখো আমরা এখন চলে যাব, এই নিয়মগুলোকে প্রয়োগ করে আমরা খুব সুন্দরভাবে দেখব যে আমরা কোন বচনকে কোন বচনে নিয়ে যাব। কারণ আমরা জানি আমাদের 4টা বচন রয়েছে, যে 4টি নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই আমরা 4টা নিরপেক্ষ বচনের ক্ষেত্রেই কিন্তু এই আবর্তনের নিয়মগুলোকে প্রয়োগ করব। 4টা বচন কি কি? এ, ই, আই, ও, এই 4টা নিরপেক্ষ বচন, এই 4টা নিরপেক্ষ বচনের ক্ষেত্রে প্রয়োগ হয়। ঠিক আছে, তো প্রথম হচ্ছে এ বচন। এ বচন আছে, এ বচন। এবার বলছে আমাদের নিয়মগুলোকে রিকল করো। দেখো প্রথমত হচ্ছে উদ্দেশ্য, এখানকার যে উদ্দেশ্য সেটা হয়ে যাবে বিধেয়, তার মানে এটা এখানে চলে যাবে, তাহলে হয়ে যাবে মানুষ। লিখলাম, বিধেয় জায়গার সিদ্ধান্ত আবর্তিত লিখে নিয়েছি। মরণশীল, হয়টা কি হয়ে যাবে? হয় হয়ে যাবে, এটা এখানে হয় হয়ে যাবে। মরণশীল জীবটা এখানে আসবে, মরণশীল জীব। আচ্ছা ভালো করে লিখে নিই, মরণশীল জীব। বিধেয় পদটা উদ্দেশ্য হচ্ছে হয় হয়ই থাকছে আর মানুষ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল আমাদের এটা। কিন্তু এটা কোন বচন? কি করে বুঝবো কোন বচন? কারণ আমাদের বলে দিয়েছে গুণ পরিবর্তন হবে না। তাহলে আমরা জানি 4টা বচনের মধ্যে এ, ই, আই, ও, 4টা বচনের মধ্যে এইটা হচ্ছে হয়, এটা হচ্ছে নয়, এটা হচ্ছে হয়, এটা হচ্ছে নয়। তাহলে ভালো করে দেখো, খুব ভালো করে, যে একমাত্র এ বচন থেকে এ বচনে, এ বচন থেকে আমি এ বচনে করতে পারি কারণ এ বচনে হয় আছে, অথবা এ বচন থেকে আমি আই বচনে যেতে পারি কারণ এই বচনটা হয় আছে। কারণ কি গুণের আমাদের পরিবর্তন করা যাবে না, বলে দিয়েছি। তাহলে হয় থাকলে হয়ই হবে, তাহলে হয় থেকে হয় দিয়েছে, তাহলে এ অথবা আইয়ে যাবে। তাহলে আমি এখানে সকল লিখি, সকল লিখলে ঠিক হলো কিনা আমি দেখবো এখন। সকল লিখলে ঠিক হলো কিনা আমি দেখব। দেখো ভালো করে, এখানে কিন্তু এই যদি এ বচন করি তাহলে কি হলো, ঠিক হলো কিনা। পরবর্তী নিয়মটাকে অ্যাপ্লাই করব। দেখা যাচ্ছে এ বচন কী করে? উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। আর আমাদের নিয়ম হচ্ছে যে পদ আশ্রয় পদকে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দেখো তো এখানে মরণশীল পদটা ব্যাপ্য হয়েছে, এখানে আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে না, কিন্তু এখানে যদি এ বচন করি তাহলে কিন্তু এই মরণশীল পদটা ব্যাপ্য হয়ে যাচ্ছে না, তার কি নিয়মটা বিরুদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু যদি আমি এ বচনেই করি তাহলে কিন্তু আমার কি হয়ে যাচ্ছে বলতো, আমার একটা নিয়ম লঙ্ঘিত হচ্ছে, সেটা হচ্ছে চতুর্থ নিয়মটা। কারণ কি, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই পদটা এখানে ব্যাপ্য নয়, এই যে মরণশীল পদটা কিন্তু এ বচনে বিধেয়ের স্থানে থাকাতে ব্যাপ্য হয়নি,
কিন্তু এই সেই পথে যখন আমি জায়গা পাল্টে গেল, উদ্দেশ্যের জায়গায় চলে আসলো এই বচন হওয়ার জন্য কিন্তু এখানে কী হয়ে গেছে, এটা ব্যাপ্য হয়ে গেছে, তাহলে সেটা এই বচনে করা যাবে না। তাহলে একটাই বচন বাকি আছে, সেটা হচ্ছে আই বচন। তাহলে আমাকে এটা যদি আমি করি তাহলে আই বচনে করতে হবে, তাহলে আই। তাহলে কোনো মননশীল জীব হয় মানুষ, বাস এটা কিন্তু হয়ে গেল। তাহলে আমরা জেনে গেলাম এ বচনের আবর্তন কিন্তু আই বচনে যাবে। কোন বচনে যাবে? আই বচনের ফিক্সড। এ বচনের আবর্তন সবসময় তোমাকে আই বচনেই করতে হবে। চলো নেক্সট ই বচন, এটা দেখবো এবারে। ই বচন কোন বচনে যাবে আগে লিখে নেব। এ বচন হয়, ই বচন নয়, আই বচন হয়, ও বচন নয়, আমরা লিখে নেব। এবারে দেখো বলছে গুণের পরিবর্তন করা যাবে না, তাই নয়টা কি আছে, নয়ই হবে, তাই না? তারপরে উদ্দেশ্য বিধেয়, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা বিধেয়, জায়গা পাল্টে দাও, বর্গক্ষেত্র আগে নিয়ে আসো, বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্র, তারপরে কী হয়ে গেল, বৃত্ত। এবারে আমি কোন বচনে যাব, কারণ নয়ই থাকবে, হয় আমার ই থেকে ইতে যেতে হবে, নাহলে আমি ই থেকে কিসে করব, ওতে করতে পারি, কারণ এটাও নয়। তাহলে হয় নয় ই থেকে ইতে, নাহলে ই থেকে ওতে। তাহলে কি হয়ে গেল ঘটনাটা এবার দেখো সুন্দরভাবে। তাহলে এবার দাঁড়াচ্ছে এই জায়গায় যে হয় ই থেকে ইতে করবো, আগে ই থেকে ই করে দেবো, ঠিক হচ্ছে কিনা, তারপরে ওতে করব। দেখো তাহলে ই বচনে করলাম, তাহলে ই বচনে যদি করি তাহলে এখানে কোনো কথাটা যুক্ত করে দিলে হয়ে গেল। ঠিক হলো কিনা দেখো, সবগুলো নিয়ম উদ্দেশ্য বিধেয় পাল্টে গেছে, গুণ একই আছে, তারপরে আমাদের গুণ ঠিকই আছে, 3 নম্বর নিয়ম শেষ। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু দেখো এখানে ই বচনে আশ্রবাক্যে সব পদ ব্যাপ্য, এখানে ব্যাপ্য, তাহলে এখানে অব্যাপ্যতার নিয়ম কোনো নেই, তাহলে ই বচনের আবর্তন ই বচনেই যাবে, তাহলে ই বচনের আবর্তন কিসে যাবে, ই বচনে। ঠিক হয়ে গেল, ব্যাস। এবার বলতে পারো যে স্যার ও বচনে কি যাবে না, তাহলে ও বচন চেক করি, ও বচনে করে দেখে দেখো ও বচনে এটা ঠিক হচ্ছে কিনা, আমরা ও বচনে করবো। তাহলে হয়ে গেল কোনো, তাই তো, কোনো থেকে আমি কি করলাম, কোনো বর্গক্ষেত্র নয় বৃত্ত হলো। এখানে যখন আমি এটা করছি কি ঘটনা ঘটছে দেখো ভালো করে, যে প্রত্যেকটা নিয়ম দেখো, আমাদের যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, এটাও কিন্তু আমার ঠিক হচ্ছে। ভালো করে দেখো, উদ্দেশ্যবিধ জায়গা পাল্টে দিয়েছে, গুণ একই আছে, এখানে কি হচ্ছে, পরিমাণ ঠিকই আছে, কিন্তু তবু আমরা ই বচনেরটাই করবো আগে, যেটা আমার আগে হয়েছে সেটাই করবো। ই বচনেরটা কোথায় করবো বলো তো, ই বচনেই করবো। মনে থাকবে কথাটা কি বললাম, এখানে তোমরা ও বচনে করতে যাবে না, ও বচনে করবে না, মনে থাকবে কথাটা কি বললাম, ঠিক আছে। চলো নেক্সট, তাহলে আমরা জানলাম, দুটো জানা হয়ে গেল, এই বচন আই বচনে, ই বচন ই বচনে। এবার দেখবো আই বচন, আবার লিখে নেব। এ বচন হয়, ই বচন নয়, আই বচন হয়, ও বচন নয়। এটা লিখলে আমাদের সুবিধা হবে। তাহলে আই বচন আছে, হয় এ বচনে যাবে নতুবা আই বচনেই হবে, তাই না? এটাই করতে হবে। তাহলে দেখো আমি প্রথমে এ বচনে করি, হচ্ছে কিনা দেখি। তাহলে এ বচনে যখন করব তাহলে হবে সকল মানুষ, উদ্দেশ্য আছে এটা বিধেয়, তাহলে বিধেয়টা আগে আসবে, সকল সৎ ব্যক্তি হয় থাকবে মানুষ। এটা কোন বচন হলো, এ। দেখো এ বচনে হচ্ছে কিনা, এ বচনে যদি হয় আমরা দেখি, গুণ একই আছে, প্রথম 3টে নিয়ম ঠিক আছে। এবার ব্যাপ্যতার নিয়ম দেখব। ব্যাপ্যতার নিয়ম যদি দেখি যে পদ আশ্রবাক্যে ব্যাপ্য নয় সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে, কেমন করে, কারণ আমরা জানি আই বচনে কোনো পদ ব্যাপ্য করে না, এই উদ্দেশ্য বিধির মধ্যে কোনোটাই ব্যাপ্য নেই, কিন্তু এখানে এই বচনে এটা কিন্তু ব্যাপ্য হয়ে গেছে, তাহলে নিয়ম কি লঙ্ঘন করে ফেলেছে, তাহলে এটা এই বচনে যাবে না, তাহলে আই বচনেই করতে হবে। তাহলে আই বচনে করলে এখানে আকারটা কি দেবো, কোনো, তাহলে এটা কোনো দেওয়ার সাথে সাথে এখানে ভালো করে দেখবে যে যেমন এখানে কোনো পদ ব্যাপ্য নয়, এখানেও কোনো পদ ব্যাপ্য নয়, তাহলে আই বচনের যে আবর্তন কোন বচনে যাচ্ছে, আই বচনে যাচ্ছে, এই বচনে যাবে না। তাহলে আমরা 3টা কিন্তু আমাদের আবর্তনের নিয়ম করা শেষ, 3টা প্রয়োগ করা শেষ খুব সুন্দরভাবে, ঠিক আছে। তাহলে খুব সুন্দরভাবে বুঝলাম যে আমরা এ বচনে আবর্তন করব আই বচনে আবর্তন করব আই বচনে, ই বচনে আবর্তন করব ই বচনে। শেষ আমাদের আরেকটা আবর্তন বাকি আছে, সেটা আমরা দেখে নেব, সেটা হচ্ছে কোন বচন, ও বচন, ঠিক আছে। এই ও বচনের আবর্তন দেখো, এটাকে ও বচনটাকে আমরা কোন বচনে করব সেটা দেখে নাও। ও বচনের আবর্তন আমরা কিসে করব, আমাদের ঠিক আবার লিখে নেব, হয় ই হচ্ছে নয়, আই হচ্ছে হয়, ও হচ্ছে নয়, তাই না? এটা এবারে ভালো করে দেখে নাও, এখানে উদ্দেশ্যবিধ জায়গা পাল্টাবে, গুণ একই থাকবে, তাহলে ও বচন থেকে হয় ই বচনে যাবে, নাহলে ও বচনেই যাবে, এই দুটোর মধ্যে একটা। তাহলে ই বচনে প্রথমে করি, তাহলে ই বচনে করলে প্রথমে কোনো বিধেয় পদ আগে আসবে, কোনো সৎ ব্যক্তি, নয়টা নয় থাকবে মানুষ, তাই না?
কোন বচন এটা? ই বচন করলাম। এবার ই বচন যখন করছি দেখি নিয়মগুলো সব আমাদের ব্যাপ্যতা নিয়মটা দেখবো। দেখো এখানে দুটোই ব্যাপ্য হয়ে গেছে না? কিন্তু এখানে আমরা জানি বিধেয় পদকে ব্যাপ্য করে, এটা শুধু ব্যাপ্য, কিন্তু মানুষ পদটা ব্যাপ্য নয়। আর আমাদের নিয়ম হচ্ছে যে পদ আশ্রয়পক্ষে ব্যাপ্য নয় সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, কিন্তু এই বচন দুটো পদকে ব্যাপ্য করে, তাহলে গন্ডগোল হয়ে গেল না? তাহলে এটা করা যাবে না। তারপরে এবার তাহলে আমরা এই নিয়ম হলো না, ই বচনে যাবে না। এবার আমরা ও বচন করে দেখি, ও বচনই করে দেখি। ও বচন করলে কি আরেকটা কোনো যুক্ত করে দিলেই হয়ে গেল। তাহলে কোনো সৎ ব্যক্তি নয় মানুষ। এবার আমরা জানি ও বচনে বিধেয়পদকে ব্যাপ্য করে, সেই বিধেয়পদ এখানে উদ্দেশ্যের জায়গায় চলে গেছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু মানুষ পদটা এখানে অব্যাপ্য ছিল, এটা অব্যাপ্য পদ ছিল, কিন্তু সেই পদটা বিধের জায়গায় আসাতে কী হয়েছে? ব্যাপ্য হয়ে গেছে। তাহলে এখানেও 4 নম্বর নিয়মটা কি, চতুর্থ নিয়মটা লঙ্ঘিত হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও বচনে আবর্তন না ই বচনে যাচ্ছে না ও বচনে যাচ্ছে। তাহলে ও বচনে আবর্তন, যখন তোমাদের এরকম কোনো প্রশ্ন আসবে সুন্দর করে লিখে দিবে ও বচনের আবর্তন সম্ভব নয়। কিচ্ছু করতে হবে না তোমাদের, এইগুলো কিচ্ছু লাইন করতে হবে, এগুলো সব মুছে দাও, কিচ্ছু লিখতে হবে না। আর খালি এই লাইনটা তোমরা ওই আবর্তিতর জায়গায় লিখে দিবে, বাস শেষ। এই আবর্তিত লিখে এই লাইনটা লিখে দিবে, তাহলে তোমাদের শেষ কমপ্লিট। বলো, তোমাদের কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো। আর এটাকে আরও সহজভাবে মনে রাখার জন্য তোমাদের জন্য একটা ছক রেডি করেছি, বইয়ের মধ্যেও দেখবে আছে। শুধু একটা লাইনকে মনে রাখো, তাহলে পুরো আবর্তন মনে থাকবে। কেমন করে দেখো আবর্তন কি? দেখো উদ্দেশ্য বিধেয় জায়গা পাল্টাও, উদ্দেশ্য বিধেয় জায়গা পাল্টে দাও, আর নিজের ছকটাকে মনে রাখো। কি এ বচন কি বচনে যায়? আই বচন। ই বচন কিসে যায়? ই বচন। আই বচন কিসে যায়? আই বচন। ও বচনে হবে না, বাস এই ছকটা মনে রাখো। উদ্দেশ্য বিধেয় জায়গা পাল্টাও, আর হচ্ছে এ আই ই ই ও আই ও নট। ভেরি গুড। তো এইভাবে কিন্তু এটাকে সহজভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের আলোচনা করে দিলাম। এই লজিকটাকে শেখো, প্র্যাকটিস আমরা করব পরীক্ষার ঠিক আগে। তো আবর্তন শেখানো কিন্তু আমার হয়ে গেল। এরপর দিয়ে আমরা আবর্তনের প্রকারভেদটাকে ভালো করে জেনে নেব, ঠিক আছে। তারপরে বিবর্তন, তারপরে কিন্তু আমাদের সমবিবর্তন করলেই শেষ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুবান্ধবদেরকে জানাও যে এত সুন্দর ফ্রি অফ কস্ট ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে প্রশ্ন পেয়ে যাচ্ছ। তোমাদের বাড়িতে আমার মনে হয় যে পার্সোনাল টিউশন না নেওয়াটাই খুব ভালো হবে, কারণ কি এত সুন্দর করে বই ধরে ধরে বোঝানো হচ্ছে তোমাদেরকে। আর কি আর পড়ার উন্নত পদ্ধতি হচ্ছে বই ধরে পড়া, নাকি নোট ধরে পড়া। যে নোট ধরে পড়বে সে বইকে ভালোবাসতে পারবে না, আর যে বইকে ভালোবাসবে সে তোমাদের কাছে সমস্ত নোট আগের থেকে রেডি থাকবে, ঠিক আছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিও।